আমন্ত্রদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান আইনমন্ত্রী। এর আগে সোমবার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় উপস্থাপিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলনের সহিংসতায় 150 জন নিহত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা বুকে কালো ব্যাজ পরে অফিস করেন। বুধবার থেকে সকল অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল 31 জুলাই বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এদিকে কাল থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে এ লক্ষ্যে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। মঙ্গলবার ঢাকা নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা জানান। তিনি বলেন, ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। টানা 4বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে জার্মান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। আদালত কক্ষে হইচই ও হট্টগোলের মধ্যে 6 শিক্ষার্থীর মুক্তি ও পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা 2টি রিটের ওপর মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। এ সময় রিটকারীরা বলেন, আটক বা গ্রেফতার ছাড়া নিরাপত্তার কথা বলে শিক্ষার্থীদের ডিবি কার্যালয়ে রাখার সুযোগ নেই। আর রাষ্ট্রপক্ষ থেকে রিটকারীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে নেয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। সেখানে শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনে পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে 2 আইনজীবী হাইকোর্টে রিট করেন। ওই রিটের উপর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এতে রিটকারী আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, কোনোরকম আইনগত সমর্থন ছাড়া 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক রাখার সুযোগ নেই। রিটের শুনানি চলাকালে এজলাস কক্ষে দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটে। ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে, এই 6 জনকে, সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রিটের পক্ষে শুনানিতে অংশ নেয়া আইনজীবীরা গণতদন্ত কমিশনের সদস্য
সদস্য হওয়ায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। 6 সমন্বয়কের সাথে তাদের পরিবারের সদস্যরা দেখা করেছেন। শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আবেদন না করায় রিটের কোনো গ্রহণযোগ্যতা নেই। জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার আর্ম ইউজ করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। এই 6 জনের মা বাপ বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। বুধবার রিট দুটির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মাত্র 4 দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন দেশের 2 জনপ্রিয় সঙ্গীত শিল্পী। শাফিন আহমেদের পর মঙ্গলবার সকালে মারা গেলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবেদুর রেজা জুয়েল। দীর্ঘ 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। 23 জুলাই রাত থেকে জুয়েলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দীর্ঘ লড়াইয়ে দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নেন। বাবা সঙ্গীতজ্ঞ কমল দাস গুপ্তর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন পুত্র সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। মঙ্গলবার বেলা 3টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর 12টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে নেওয়া হয় শাফিনের মরদেহ। বাদ জোহর জানাজা শেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদ সহ স্বজন এবং মাইলস সদস্যরা। প্রিয় মানুষটিকে দেখে তার দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিতে গিয়ে গত 25 জুলাই মৃত্যু হয় এই গায়কের। 4 দিন পর সোমবার দেশে ফেরে তার মরদেহ। এবারে জানিয়ে দেব খেলার খবর। প্যারিস অলিম্পিকের 100 মিটার ফ্রি স্টাইলে সাঁতারের দ্বিতীয় হিটে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। প্রথম হিটে তিনি 53.85 টাইমিংয়ে প্রথম হন। দ্বিতীয় হিটে 6 নম্বর লেনে সাঁতরানো রাফি সময় নেন 53.10 সেকেন্ড। এতে 8 জনের মধ্যে পঞ্চম হন। এই ইভেন্টে 10 হিটে 79 জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশের রাফির অবস্থান 69তম। দর্শক, এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।